অনির্বাণের পরক্রিয়ার কথা সহ্য করতে না পেরে এবার রীতিমতো নিজে থেকে আত্মহত্যা করার চেষ্টা করলো রাইহা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন অনবরত অনির্বাণকে মারধর করতে থাকে বিক্রম, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে বিক্রম, আজকে তুমি আমার গায়ে হাত তুলো, কিন্তু তা সত্ত্বেও তুমি একদিন এটার জন্য যথেষ্ট পরিমাণ পস্তাবে এবং তুমি আফসোস করবে, তুমি আমার কাছে বারবার ক্ষমা চাইবে, কিন্তু তখন তুমি আমার কাছ থেকে কোনো মতেই ক্ষমা পাবে না। অন্যদিকে বিক্রম বলতে থাকে যে তোর মতন একটা লম্পট লোকের কাছে আমি ক্ষমা চাইবো? তোর লজ্জা করছে না কথাগুলো তুই মুখে আনছিস কী করে বলতো? আমার তো ইচ্ছে করছে তোকে এক্ষুনি আমি মেরে ফেলি এখানে, শুধুমাত্র তুই আমার বোনের হাজব্যান্ড বলে তাও তোকে আমি রেহাই দিচ্ছি, নয়তো বা অন্য কেউ হলে যে তোর কী অবস্থা আমি করতাম, ঠিক। অন্যদিকে কথা বলা মাত্রই যখন রায় অঝরে কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে রায় মেঝেতে বসে পড়ে এবং বলতে থাকে যে না, এরকম করে আমি কোনো দিনও বাঁচতে চাইনি, আমি তো ঈশ্বর ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম স্বামী সংসার সন্তান নিয়ে, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর আমার কপালে কি সুখ জিনিসটা কোনো মতেই সহ্য হয় না। আমার স্বামী এত বড় একটা কাণ্ড, ও একটা পরক্রিয়ার মতন সম্পর্কে জড়িয়ে গিয়েছে, তাও আবার আমার নিজের বোনের সাথে, আমার বোনের সাথে এরকম একটা অন্যায় অবিচার করা সত্ত্বেও সব কিছু সহ্য করে আমি কী করে থাকবো ঠাকুর? এর থেকে বরঞ্চ আমি আত্মহত্যা করে যদি তোমার কাছে চলে যাই ঈশ্বর, তাহলে তার কোনো মতে আমাকে এসব কিছু শুনতে হবে না। আমি অনির্বাণের এই পরক্রিয়ার কথাটা শুনে আমি কোনো মতে সহ্য করতে পারছি না, আমি নিজেকে আর কোনো মতে স্থির করতে পারছি না। ঈশ্বর, তুমি আমাকে নিজের কাছে ডেকে নাও। ঠিক সেই মুহূর্তে রাই যখন হঠাৎ করে দুম করে কাঁদতে কাঁদতে নিজের ঘর গিয়ে দরজা জানলা লাগিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি বলতে থাকে যে কী ব্যাপার রাই, এরকম করে দুম করে কোথায় চলে গেলো? রাই, তুমি আমার কথা শুনতে পারছো? রাই, রাই তুমি দরজা খুঁজো না কেন? রাই। অন্যদিকে রাইয়ের বৌমনি এসে বিক্রমকে বলতে থাকে যে বিক্রম, এই মুহূর্তে অনির্বাণের উপর থেকে কনসেন্ট্রেট সরিয়ে তুমি বরঞ্চ দেখো গিয়ে যে রাই আবার কিনা উল্টোপাল্টা কিছু করে ফেলে, কারণ রাই দরজা জানলা সব কিছু বন্ধ করে দিয়েছে, ও কোনো মতেই সাড়া দিচ্ছে না। অন্যদিকে নীরু বলতে থাকে যে এটার সুযোগটাকে তুমি কাজে লাগাবো। এটা তো আমি চেয়েছিলাম যে একদিকে তোর স্বামীর বিরুদ্ধে এরকম মিথ্যে আমি তকমা লাগাবো তোর স্বামীর কপালে, এবং এটা না সহ্য করতে পেরে তুই নিজে থেকেই নিজে আত্মহত্যা করার চেষ্টা করবি এবং তোর আত্মহত্যার পেছনে কোনো মতে আমি দায়ী থাকবো না, অথচ এই সব কিছুর ঘটানোর পেছনে শুধুমাত্র আমারই ইন্ধন আছে, সেটাকেও জানতেও পারবে না, আর আমার উদ্দেশ্যটাও এখানে হাসিল হয়ে যাবে। অন্যদিকে যখন অনির্বাণা দৌড়ে গিয়ে বলতে থাকে যে রাই, তুমি এমন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করো না যার ফলে কিনা আমাদের সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে। রাই, তুমি আমার কথা বুঝতে পারছো? তুমি যদি চাও তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো, আমি কোনো দিন আর তোমাকে আমার এই মুখ দেখাবো না, কিন্তু তার সত্ত্বেও প্লিজ রাই, তুমি নিজের কোনো রকম কোনো ক্ষতি করো না। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে অনির্বাণ, এই মুহূর্তে তোমার কোনো কথা বলাটা কোনো মতেই রাইয়ের জন্য ভালো হবে না, তাই আমি তোমার কাছে দু হাত জোর করে অনুরোধ করছি, তুমি প্লিজ একটু বাইরে গিয়ে বসো, আমরা আমাদের মতন করে চেষ্টা করে রাইকে ঠিক বাঁচিয়ে নিব। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে বৌমনি, তুমি কী করে বাঁচাবে রাইকে বলো তো? যেখানে কিনা ও কোনো মতে সাড়া দিচ্ছে না, ও আবার কোনো ক্ষতি করে ফেললেন না তো? রাই, তুমি যদি নিজের কোনো রকম কোনো ক্ষতি করে ফেলো তাহলে কিন্তু আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। অন্যদিকে রাই বলতে থাকে যে তুমি যতদিন পর্যন্ত আমার চোখের সামনে ঘোরাফেরা করবে ততদিন পর্যন্ত আমি নিজেকে কোনো মতেই নীলাঞ্জনার সামনে গিয়ে দাঁড় করাতে পারবো না, কারণ আমার ঘেন্না হচ্ছে যে আমি তোমার স্ত্রী। অন্যদিকে নীলু যখন দরজা থাকে বলতে থাকে যে রাই, দিদিভাই নিজের কোনো চরম ক্ষতি করে ফেলিস না দিদিভাই, তুই এখন সন্তান সম্ভব, তুই এই জিনিসটা ভুলে গেলে চলবে না। এখন তোর এই রকম টেনশন করাটা কোনো মতেই ঠিক না, আমার যা হওয়ার হয়ে গিয়েছে, আমি বরঞ্চ এখান থেকে অনেকটা দূরে চলে যাবো যেখানে কিনা কেউ আমাকে চিনবে না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।